আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আলোচনা করব ক্লাস 10-এর পর্ষদের টেস্ট পেপার থেকে হিস্ট্রি থেকে পেজ নাম্বার 138 ঘাগড়া হাই স্কুল থেকে যে সেটটা আছে সেই সেটের 2 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই আমি তোমাদের আগের যে সেটগুলো ছিল সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি, তাই যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আর দীপক কুমার বলে একজন ভাই কমেন্ট করেছিলেন যে স্যার হিস্ট্রির যে আর সেটগুলো বাকি আছে সেগুলো তাড়াতাড়ি করিয়ে দিন। অবশ্যই করিয়ে দেবো। আর আজকে একটা সেট দিচ্ছি, অবশ্যই তোমরা 3-4টে সেট আরও পাবে আগামীকাল এবং তার পরের দিন। দেখো এই সেটটা শুরু করা যাক, চলো দেরি না করে শুরু করে দিই। 1 নম্বর কোশ্চেন বলছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো? না, অ্যানাল গোষ্ঠীর উদ্যোগে 1960-এর দশক থেকে যে ইতিহাস সমাজের সাধারণ মানুষের জীবন জীবিকা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছে তাই কিন্তু নতুন সামাজিক ইতিহাস চর্চা নামে কিন্তু পরিচিত। 2 নম্বর কোশ্চেন কী বলছে? না, 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনের গুরুত্ব কী ছিল? না, 1813 সালে সনদ আইনের দুটি গুরুত্ব। 1 নম্বর হচ্ছে ভারতবর্ষে এর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়, যা শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর হচ্ছে বেসরকারিভাবে শিক্ষার উদ্যোগকে স্বীকৃতি দিয়েছিল, ফলে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ ভারতবর্ষের শিক্ষায় কিন্তু পরিলক্ষিত হয়। 3 নম্বর কোশ্চেন কী বলছে? মেকলে মিনিট কি? অ্যান্সার দেখো, টমাস বেবিংটন অ্যাটওয়ার্ড মেকলে ছিলেন কিন্তু একাধারে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব এবং কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি। তিনি প্রাচ্য শিক্ষার পরিবর্তে এদেশে কিন্তু পাশ্চাত্য শিক্ষার বিষয়ে যে বিখ্যাত প্রস্তাব পেশ করেন তা কিন্তু মেকলে মিনিট নামে কিন্তু পরিচিত। মেকলে মিনিটস বা মেকলে মিনিট নামে পরিচিত। আর এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে, কারণ তোমাদের খাতায় নোট ডাউন করে নিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে একবার খাতায় নোট ডাউন করার পর তারপর দেখবে নিজেরাই পড়তে পারছো, মানে ভালো করে অ্যান্সারটা রেডি হচ্ছে। মানে একবার লিখে নেওয়ার পরে দেখবে মেমোরাইজ ভালো হয়। তার জন্য বলছি অবশ্যই খাতায় নোট ডাউন করবে, আর খাতায় নোট ডাউন থাকলে তোমাদেরই পড়তে সুবিধা হবে। চলো 4 নম্বর কোশ্চেন কী বলছে? না, কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পোষকে করেন? তাহলে কি? না, 1829 সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 5 নম্বর কোশ্চেন কী বলছে? না, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? এই কোশ্চেনটা কিন্তু একাধিক সেটে আছে। না, পণ্ডিত মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ, অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। বিখ্যাত হওয়ার কারণ কি? না, তিনি পাশ্চাত্য চিকিৎসায়ও প্রশিক্ষিত ছিলেন এবং 1836 সালে কলকাতা মেডিকেল কলেজে ভারতে প্রথম মানব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন। শ্বশ্রুতের প্রায় 3000 বছর পরে তিনি পুনরায় সব ব্যবচ্ছেদে কিন্তু এগিয়ে আসেন। 19 শতকের বাংলায় তিনিই প্রথম বাঙালি ব্যবচ্ছেদকারী ডাক্তার, যার হাত দিয়ে এক নতুন যুগের সূচনা হয়েছিল ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে। এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলো সেটে আছে। তোমাদের এবিটিএ সেটটা দেখলে অনেকগুলো সেট করিয়েছি, ওখানে প্রায় 10-12টা সেটের মতো করিয়েছি। আর ওইখানে দেখবে 6টা-7টা সেটে কিন্তু এই কোশ্চেনটা পাবে। আর পর্ষদের 3-4টে সেটে এইটা আছে, যতগুলো করানো হয়েছে। 6 নম্বর কোশ্চেন কী বলছে? না, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? না, সিপাহী বিদ্রোহ সব থেকে বেশি প্রভাব ফেলেছিল ধর্মীয় কারণের ভিন্ন দিকগুলি। এই কারণগুলির মধ্যে প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহৃত কি কার্তুজ। 1857 খ্রিস্টাব্দে জানুয়ারিতে ব্রিটিশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় পুরাতন ব্রাউন বেস নামে গাদা বন্দুকের পরিবর্তে এখন থেকে সিপাহীদের এনফিল্ড রাইফেল ব্যবহার করতে হবে। আর এনফিল্ড রাইফেলের টোটার খোলসটি গরু ও শুয়োরের চর্বি দ্বারা কিন্তু তৈরি হতো। রাইফেলের টোটার খোলসটি দাঁত দিয়ে ছিঁড়তে হতো। এতে ভারতীয় মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের সিপাহীরাই কি ধর্মনাশের আশঙ্কায় বিদ্রোহী হয়ে ওঠে। এছাড়াও সিপাহীদের খাদ্য হিসেবে ব্যবহৃত ময়দা বা ছাতুতে সকৌশলে গরু বা শূকরের হাড়ের গুঁড়ো মিশিয়ে ধর্মনাশের চেষ্টা করে ব্রিটিশ। এটাই কিন্তু কারণ ছিল তোমার এই যে সিপাহী বিদ্রোহ, তার প্রত্যক্ষ কারণ ছিল। 7 নম্বর কোশ্চেন কী বলছে? না, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? এই কোশ্চেনটা একাধিক সেটে আছে, এই কোশ্চেনটা মন দিয়ে করবে। 19 শতকে ভারতের সাহিত্য সংস্কৃতি রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। সভা সমিতি সমূহ বিভিন্ন প্রেসিডেন্সি শহরে এই সময় বহু সভা সমিতি গড়ে ওঠে। স্পেলিংগুলো একটু মিস্টেক আছে দেখবে, এখানে বটা চলে এসছে, এটা অবশ্যই থাকবে না। কলকাতাতে কীভাবে গড়ে ওঠে দেখি? না, বঙ্গ হিতকারী
সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রভৃতি সমিতি কিন্তু গড়ে উঠেছিল এই সময় কলকাতাতে। আর বোম্বাইয়ে কিনা বোম্বাই শহরে বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, জাতীয় কংগ্রেস ইত্যাদি ছিল কিন্তু উল্লেখযোগ্য। আর মাদ্রাজেও গড়ে ওঠে। মাদ্রাজ মহাজন সভা ছিল কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি ও তার শাখা গড়ে ওঠার জন্য অনিল শীল 19 শতকে কিন্তু সভা সমিতির যুগ বলেছেন। মেনলি 19 শতকে কী দেখা যায়, 19 শতকে এই যে সমিতিগুলো একাধিক সমিতি গড়ে ওঠে, তার জন্যই কিন্তু এই সময়টাকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। 8 নম্বর কোশ্চেন কী বলছে, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এই কোশ্চেনটাও একাধিক সেটে আছে। অ্যান্সার দেখো, 19 শতকের বাংলাদেশে যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কিন্তু হিন্দু মেলা। উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা, 2 নম্বর প্রত্যেককে আত্মনির্ভর করে তোলা, আর 3 নম্বর হচ্ছে সর্বভারতীয় চেতনা গড়ে তোলা, 4 নম্বর দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। 9 নম্বর কোশ্চেন কী বলছে, ইলবার্ট বিল কি? অ্যান্সার দেখো, লর্ড রিপন ভারতে আসার আগে কোনো ভারতীয় বিচারকরা কোনো অভিযুক্ত ইংরেজের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিলের খসড়া রচনা করেন। এই খসড়া বিলে ভারতীয় বিচারকদের ইংরেজ অভিযুক্তের বিচার করার অধিকার দেওয়া হয়। এই খসড়া বিল কিন্তু ইলবার্ট বিল নামে পরিচিত। 10 নম্বর কোশ্চেন কী বলছে না, বঙ্গভঙ্গ বলতে কী বোঝো? অ্যান্সার দেখো, ব্রিটিশ শাসিত ভারতে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে 1905 সালে বঙ্গকে 2 ভাগে বিভক্ত করা হয়। এক ভাগে পূর্ববঙ্গ আর অন্য ভাগে হচ্ছে পশ্চিমবঙ্গ পড়ে। ইতিহাসে এই ঘটনা কিন্তু বঙ্গভঙ্গ নামে পরিচিত। 11 নম্বর কোশ্চেন কী বলছে না, 3 কাঠিয়া ব্যবস্থা কি? এই কোশ্চেনটা একাধিক সেটে আছে। অ্যান্সার দেখো, 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলায় 3 কাঠিয়া প্রথাকে কেন্দ্র করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ সংঘটিত হয়েছিল। 3 কাঠিয়া প্রথা কি? চম্পারণ জেলায় নীলকর সাহেবরা চাষিদের জোর করে প্রতি 1 বিঘা জমির 3 কাঠায় নীল চাষ করতে বাধ্য করত। আবার এই উৎপাদিত নীল চাষিরা কম দামে নীলকরদের কাছে কিন্তু বিক্রি করতে বাধ্য ছিল। এই প্রথাকেই 3 কাঠিয়া প্রথা বলা হতো। 12 নম্বর কোশ্চেন কি, নেতাজি প্রতিষ্ঠিত দলের নাম কি? আর এটি কবে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনটাও কিন্তু এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেতাজি প্রতিষ্ঠিত দলের নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক, আর এটি প্রতিষ্ঠিত হয় 1939 সালে। 13 নম্বর কোশ্চেন দেখে নেব, সূর্য সেন কেন স্মরণীয়? এই কোশ্চেনটাও একাধিক সেটে দেখা যাচ্ছে। বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন সূর্য সেন। তিনি পেশায় স্কুল শিক্ষক ছিলেন বলে মাস্টারদা নামেও কিন্তু তিনি পরিচিত ছিলেন। অবদান কি? না, তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে একটি বাহিনী গঠন করেন। তার উল্লেখযোগ্য বিপ্লবী কার্যাবলী হলো 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এই জন্যই কিন্তু তিনি বিখ্যাত। 14 নম্বর কোশ্চেন কী বলছে, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? বাংলাতেই প্রথম পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু হয় এবং এই শিক্ষার ত্রুটি সংশোধনের জন্য জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠার কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে স্বদেশিয়ানা, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সমগ্র আত্মশক্তি হিসাবের উপর জোর দেওয়া হয়। জাতীয় শিক্ষা পরিষদ গঠন ছিল তারই অঙ্গ। 2 নম্বর কি? না, ঔপনিবেশিক শিক্ষার বিকল্প। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি দূর করে জাতীয় আদর্শে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয় এই জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে। 3 নম্বর, এটা 3 নম্বর হবে। 3 নম্বর হচ্ছে স্বীকৃতি। ইংরেজ সরকার বিশ্ববিদ্যালয় আইন পাশ করে বেসরকারি কলেজগুলির স্বীকৃতি বাতিল করে। এই সমস্ত কারণে স্বদেশী নেতৃত্ব বিকল্প শিক্ষার লক্ষ্যে 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ প্রতিষ্ঠা করে জাতীয় শিক্ষা পরিষদ। 15 নম্বর কোশ্চেন, অলিন্দ যুদ্ধ কি? এই কোশ্চেনটা একাধিক সেটে দেখা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে দেখো, অলিন্দ যুদ্ধটা কি? না, মহাকরণ অভিযান। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত মহাকরণ অভিযান করেন। তারা সিমসন ও ক্রেগকে গুলি করে হত্যা করেন। 2 নম্বর কিনা, প্রতিরোধ। টেগার্টের পুলিশ বাহিনী মহাকরণ ঘিরে ফেললে 2 পক্ষে গুলি বিনিময় হয়। এই গুলি বিনিময়ের ঘটনা অলিন্দ যুদ্ধ নামে কিন্তু পরিচিত। 16 নম্বর কোশ্চেন, দলিত বলতে কী বোঝো? অর্থ দেখে নাও। না, দলিত কথাটি এসছে দলন শব্দ থেকে, যার অর্থ হলো দমিয়ে রাখা। দলিত সমাজের উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণভাবে তফসিলিভুক্ত জাতিকে বোঝায়। 17 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন, এই এই 17 নম্বর কোশ্চেন যেটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্বাস্তু বলতে কী বোঝো বা উদ্বাস্তু সমস্যা কী? স্বাধীন ভারতের বিভিন্ন সমস্যাগুলির মধ্যে উদ্বাস্তু সমস্যা ছিল সর্বাধিক উল্লেখযোগ্য।
দেশভাগের ফলে পশ্চিম পাঞ্জাব ও পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ সংখ্যালঘু শিখ ও হিন্দু উদ্বাস্তু রূপে ভারতে প্রবেশ করে। তাদের বাসস্থান ও খাদ্য সমস্যার সমাধান ভারত সরকারকে এক কঠিন সমস্যার সম্মুখীন করে। অতঃপর সীমান্তবর্তী রাজ্যগুলিতে শুরু হয় ব্যাপক দাঙ্গা। অবশ্য ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়। 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগের সঙ্গে সঙ্গে পাকিস্তান থেকে প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিলে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারত নানা সমস্যার সম্মুখীন হয়। এই ঘটনাই কিন্তু উদ্বাস্তু সমস্যা নামে কিন্তু পরিচিত। এই ছিল তোমাদের ঘাগরা হাই স্কুল যে সেটটা রয়েছে তার থেকে 2 নম্বরের কোশ্চেন অ্যান্সারগুলো। অবশ্যই তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করবে এবং পড়তে থাকবে। আর তো তোমাদের এক্সামকে বেশি দেরি নেই, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আর যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু ভালো করে রিভাইজ করতে থাকো। নতুন পড়া কম করবে। টেস্ট পেপারে যেগুলো আসার সম্ভাবনা খুব প্রকট। যে স্যার বা ম্যামের কাছে পড়ছো নিশ্চয়ই বলে দিয়েছে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই দেখো। আর বেশি নতুন কোশ্চেন দেখতে যাও না। চলো আজকে এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক প্রদান করবে। থ্যাংক ইউ।